নমস্কার বন্ধুরা, আইএস হাবে তোমাদের সকলকে স্বাগত। জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনের এটা তৃতীয় নম্বর ভিডিও। এই ভিডিওটিতে আমরা মেইনলি ডিসকাস করব ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স পোর্শনের কিছু কোশ্চেন, তার সাথে সাথে আমরা পলিটি এবং গভর্নেন্স পোর্শনের কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব। আর লেকচারের সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আদারওয়াইজ তোমরা আইএস হাব লার্নিং অ্যাপ ইনস্টল করতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স একাডেমি ইজ সিচুয়েটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেসেস। তো জাতীয় বীমা একাডেমি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোথায় অবস্থিত? তো জাতীয় বীমা একাডেমি এটা অবস্থিত পুনেতে, আর জাতীয় বীমা একাডেমি এটা স্থাপন করা হয়েছিল 1980 সালে। 2 নম্বর কোশ্চেন আছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লোকেটেড। তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, আর এটা স্থাপন করা হয়েছিল 1956 সালে। তৃতীয় নম্বর কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য অথরিটি অফ আইআরডিএ ইনক্লুডিং ইটস চেয়ারম্যান অ্যাজ পার দ্য সেকশন 4 অফ আইআরডিএ অ্যাক্ট 1999। তো চেয়ারম্যান সহ আইআরডিএ এর কর্তৃপক্ষের সংখ্যা কত? আইআরডিএ অ্যাক্ট 1999 সেকশন 4 অনুযায়ী। তো আইআরডিএ এর টোটাল কর্তৃপক্ষের সংখ্যা হলো 10 জন। তো এর কম্পোজিশনটা কেমন হয়? তো একজন চেয়ারম্যান থাকেন, আর থাকেন 5 জন হোল টাইম মেম্বার, আর থাকেন 4 জন পার্ট টাইম মেম্বার। তো এই নিয়ে টোটাল 10 জন থাকেন। নেক্সট কোশ্চেন আছে 4 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং লোকেশন কেরালা গ্রামীণ ব্যাংক ইজ হেডকোয়ার্টার। তো নিম্নলিখিত কোন স্থানে কেরালা গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত? তো কেরালা গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত মহামল্লপুরমে। তো কেরালা গ্রামীণ ব্যাংক হলো ভারতের সব থেকে বড় রিজিওনাল রুরাল ব্যাংক, আর এর হেডকোয়ার্টার মহামল্লপুরমে অবস্থিত। নেক্সট কোশ্চেন আছে, হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যাক্ট ক্রিয়েটেড দ্য ডেজিগনেশন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ফর দ্য ফার্স্ট টাইম। তো নিচের কোন আইনটি প্রথমবারের জন্য বাংলার গভর্নর জেনারেল উপাধি তৈরি করে? তো বাংলার গভর্নর জেনারেল উপাধি তৈরি করে রেগুলেটিং অ্যাক্ট 1773। তো রেগুলেটিং অ্যাক্ট কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রথম আইন ছিল। তো এরপরে চার্টার অ্যাক্ট আসে, চার্টার অ্যাক্ট 1813 এসেছিল, তারপরে 1833 এসেছিল, 1858 এসেছিল। তো রেগুলেটিং অ্যাক্ট ছিল সর্বপ্রথম অ্যাক্ট কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। তো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে পদ এটা বিলুপ্ত হয়, আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই স্ট্যাটাসটা আসে। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েট করা হয়, আর এই এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে ছিলেন 4 জন মেম্বার। 6 নম্বর কোশ্চেন আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ফার্স্ট ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? তো ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন ডক্টর সচিদানন্দ সিনহা। তো ডক্টর সচিদানন্দ সিনহা ইনি 9 ডিসেম্বর 1946 সালে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। ইনি ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট। তো এনার পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন সি মুখার্জি। তো ইনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হয়েছিলেন 11 ডিসেম্বর 1946-এ। 7 নম্বর কোশ্চেন আছে, পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো পপুলারলি রেফার টু অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং। তো সংসদীয় ব্যবস্থা, ভারতের সংসদীয় ব্যবস্থা নিচের কোনটি হিসাবে জনপ্রিয়? তো ভারতের সংসদীয় ব্যবস্থা ওয়েস্টমিনিস্টার সিস্টেম হিসাবে পরিচিত। তো ওয়েস্টমিনিস্টার লন্ডনে অবস্থিত একটা জায়গা। তো ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট অবস্থিত। তো ভারতের পার্লামেন্টারি সিস্টেমকে বলা হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম। 8 নম্বর কোশ্চেন আছে, হুইচ অ্যামং দ্য ফলোইং শিডিউল ডিলস উইথ দ্য অ্যালায়েন্স টু ক্রিয়েশন কনস্টিটিউশনাল পোস্ট। তো নিম্নলিখিত তপশিলের মধ্যে কোনটি কিছু সাংবিধানিক পদে ভাতা প্রদান করে? তো এটা সঠিক অ্যান্সার হবে সেকেন্ড শিডিউল। তো সেকেন্ড শিডিউলে বলা আছে কনস্টিটিউশনাল পোস্টের ভাতার কথা। তো এই সেকেন্ড শিডিউল অনুযায়ী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ভাতা প্রদান করা হয়, দ্য গভর্নর অফ স্টেটকে দেওয়া হয়, দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, the chairman and deputy chairman of Rajya Sabha, the speaker and the deputy speaker of legislative assembly in the state, the judges of Supreme Court and High Court, the comptroller and auditor general of India. 9 নম্বর কোশ্চেন আছে, প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোইং। তো ভারতীয় সংবিধানের উপস্থাপনা নিচের কোনটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তো ভারতীয় সংবিধানের উপস্থাপনা এটি তৈরি হয়েছে অবজেক্টিভ রেজলিউশনের উপর বেস করে। তো অবজেক্টিভ রেজলিউশন এটা ড্রাফট করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 10 নম্বর কোশ্চেন আছে,
Which among the following committee was first appointed in relation with reorganization of Indian state? তো নিম্নলিখিত কোন কমিটি ভারতীয় রাজ্যের পুনর্গঠনের সাথে জড়িত? তো এটা সঠিক অ্যান্সার হবে এস কে ধর কমিটি। তো 1948 সালে ডিমান্ড আসে ভাষাভিত্তিক রাজ্য গঠনের। তো ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য প্রথম কমিটি ছিল এস কে ধর কমিটি। এরপরে আসে জেভিপি কমিটি, তারপরে এসেছিল ফাজিল আলী কমিটি। 11 নম্বর কোশ্চেন হলো সিটিজেন অফ হুইচ কান্ট্রি আর নট এলিজিবল ফর ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান স্টেট? তো কোন দেশের নাগরিকরা ওভারসিজ সিটিজেন স্কিম অনুযায়ী ভারতের নাগরিক হওয়ার যোগ্য নন? তো এটা সঠিক অ্যান্সার হবে বাংলাদেশ। তো এই ওভারসিজ সিটিজেন স্কিম অনুযায়ী ইন্ডিয়ান ডায়াসপোরা অন্য কোনো দেশে থাকলে তারা ভারতের সিটিজেন হন, সাথে সাথে অন্য দেশের নাগরিক হন। কেবলমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের নাগরিকরা বাংলাদেশ আর ইন্ডিয়ান নাগরিক হতে পারবেন না, আদারওয়াইজ পাকিস্তান আর ইন্ডিয়ান নাগরিক একসাথে হতে পারবেন না। 12 নম্বর কোশ্চেন আছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কমিটি অন রিফর্ম ইন ইন্স্যুরেন্স সেক্টর কনস্টিটিউটেড ইন 1933? তো 1933 সালে গঠিত বীমা খাতের সংস্কার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো 1933 সালে গঠিত বীমা খাতের সংস্কার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন আর এন মালহোত্রা। 13 নম্বর কোশ্চেন আছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে IRDA, was set up as autonomous body under which among the following act? তো বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল যার অধীনে? তো কোন আইনের অধীনে এটা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা ছিল ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট 1999। তো IRDA একটা অটোনমাস অথরিটি আর এর সাথে সাথে একটা স্ট্যাটুটরি এজেন্সি। তো এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদে অবস্থিত। 14 নম্বর কোশ্চেন আছে হোয়াট ডাজ লেটার ই ইন ইএপি স্ট্যান্ড ফর? তো ইএপিতে ই বর্ণটি কি বোঝায়? তো ইএপিতে ই বর্ণটি বোঝায় এস্টিমেটেড। তো ইএপির ফুল ফর্ম কি? ইএপির ফুল ফর্ম হলো এস্টিমেটেড অ্যানুয়াল প্রিমিয়াম ইন ইন্স্যুরেন্স। 15 নম্বর কোশ্চেন আছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া? তো ভারতের প্রাচীনতম বীমা সংস্থা কোনটা? তো ভারতের প্রাচীনতম বীমা সংস্থা হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। তো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1906 সালে আর এটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল 1972 সালে। আর জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1972 সালে। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1919 সালে। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এটা প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। আর ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এটা স্থাপন করা হয়েছিল 1938 সালে। 16 নম্বর কোশ্চেন আছে হোয়েন ডিড দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমার্স ইজ অপারেশন? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কখন এর কার্যক্রম পরিচালনা করে? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর কার্যক্রম পরিচালনা করেছিল 1 এপ্রিল 1935 সালে। তো ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী। তো ভারতের রিজার্ভ ব্যাংকের কাজ হলো মনিটারি পলিসি কন্ট্রোল করা আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হলো ফিসক্যাল পলিসি কন্ট্রোল করা। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন আছে হোয়াট ডাজ টি স্ট্যান্ড ফর সুইফট? তো সুইফট কথাটির মধ্যে টি কথাটির অর্থ কি? তো টি কথাটির অর্থ হলো টেলিকমিউনিকেশন। তো সুইফটের ফুল ফর্ম কি? সুইফটের ফুল ফর্ম হলো দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। তো এই সুইফট যখন নীরব মোদী অ্যারেস্ট হয় তো সুইফট কথাটি খুব ব্যাপক হারে নিউজে এসেছিল। তো মেইনলি যেটা কোর ব্যাংকিং হয় কোর ব্যাংকিং এর মধ্যে অ্যাকচুয়ালি সুইফট কাজে লাগে, ঠিক আছে। তো সুইফটের মেন কাজ কি? সুইফটের মেন কাজ হলো নেটওয়ার্ক প্রোভাইড করা। তো সারা বিশ্বে যত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয় তার ইনফরমেশন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে সুইফট প্রোভাইড করে। তো সুইফট এর সাথে সাথে সফটওয়্যার এবং সার্ভিসেস এটাও সেল করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে। 18 নম্বর কোশ্চেন আছে দ্য ট্রেন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া ইজ দ্য আরবিআই রিপোর্ট পাবলিশ? তো ভারতে ব্যাংকিং এর প্রবণতা এবং অগ্রগতি প্রকাশিত হয় আরবিআই এর প্রতিবেদনে। তো আরবিআই এটা অ্যানুয়ালি প্রকাশ করে, ঠিক আছে। তো ট্রেন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া এই রিপোর্টটা আরবিআই অ্যানুয়ালি প্রকাশ করে। 19 নম্বর কোশ্চেন আছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ন্যাশনালাইজড ব্যাংকস আর দ্য স্পন্সর ব্যাংক অফ প্রথমা গ্রামীণ ব্যাংক? তো নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোন ব্যাংক হলো প্রথমা গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক? তো প্রথমা গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক হলো সিন্ডিকেট ব্যাংক। তো প্রথমা গ্রামীণ ব্যাংক এটা হলো একটা শিডিউল ব্যাংক যেটা এই ব্যাংকের 50% শেয়ার আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, 35% শেয়ার আছে সিন্ডিকেট ব্যাংকের কাছে আর 15% শেয়ার আছে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে। 20 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন
হুইচ ব্যাংক ইজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস ইন্টারনেট ব্যাংকিং? তো ইন্টারনেট ব্যাংকিং প্রবর্তনকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? তো ভারতের প্রথম ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংকের ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আইসিআইসিআই ব্যাংক এটা স্থাপন করা হয়েছিল আইসিআইসিআই ব্যাংক এটা ভারতে প্রথম ইন্টারনেট প্রবর্তন করেছিল 1998 সালে। তো এটা হলো এই ভিডিওর শেষ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।